সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক, নাট্যকার এবং প্রডিউসার লিপি মনোয়ার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, লেখক, নাট্যকার এবং প্রডিউসার হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ার আপনার, দীর্ঘদিনের ক্যারিয়ার আপনার। সো এখন এই সময় এসে ব্যস্ততা কি নিয়ে চলছে? এই সময় ব্যস্ততা আসলে সবকটাই নিয়ে আছি আসলে। আচ্ছা, লেখালেখি, নাট্য রচনা এবং প্রযোজনা সংস্থাটা অবশ্য আমি ওভাবে না, আমার কিছু প্রডিউসার হিসেবে অ্যাকচুয়ালি আমি আছি, প্রিয়ন্তী এডিট অ্যান্ড এফেক্টসে ওইটা নির্বাহী পরিচালক হিসেবে থাকি। অ্যাকচুয়ালি ওটা কর্ণধার হচ্ছে গিয়ে মানে আমার জীবনসঙ্গী মনোয়ার হোসেন পাঠান, উনি ওইটাই দেখেন। আমার কিছু নাটক যায় প্রযোজনায়। আচ্ছা, অভিষেক হয়েছিল কোন সেক্টরের মাধ্যমে? লেখালেখি, নাটকে নাকি প্রডিউসার হিসেবে? এটা তো দীর্ঘ অনেক কথা। হ্যাঁ, কীভাবে শুরু হয়েছিল শুরুটা বলতে গেলে তো আমার পিছনে চলে যেতে হবে, বিকজ আমি একদম ছোটোবেলায় বলা চলে লেখালেখিটা ওভাবে না একটু লুকিয়ে লুকিয়ে লিখতাম। লুকিয়ে লুকিয়ে ছোট ছিলাম তো, স্কুলে পড়তাম তখন, মাঝে মাঝে তখন যদি কখনো মনে ইচ্ছা হতো একটু কবিতা লেখা হতো। আচ্ছা, না গল্প না, কবিতা। আচ্ছা, তো মনে হতো যদি কবিতা লিখি ওই খাতায় একটু একটু করে লিখতাম, কেউ যাতে না দেখে লুকিয়ে রাখতাম। এইটে পড়ি তখন মানে আমার বড় ভাই, ওদের একটা ছিল, সংগঠন ছিল 21-এর লিটল ম্যাগে, তা আমাকে বললো তুমি একটা লেখা দাও। আমি খুব খুশি। হ্যাঁ, তা ওই প্রথম আমার প্রকাশিত হলো 21-এর লিটল ম্যাগে আমার একটা কবিতা। তখন আমি ক্লাস 8-এ পড়ি। এরপর তো ছিল যেমন আবার নাটক রচনা, বলা যায় স্কুল অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে নাটিকা বললো আমার স্কুলের টিচার। আমি অবশ্য আগেও যখন আমি কুমিল্লায় পড়তাম, কুমিল্লা আওয়ার লেডি অফ ফাতেমাতে পড়েছি 2 বছর, তখন আমার সিস্টার আমাদেরকে দিয়ে ওই স্কুলের হয় না বার্ষিক অনুষ্ঠানে ওনারা করেছেন, আমাকে দিয়ে অভিনয় করেছি। তো ওই সময় একটু ঝোঁক আসলো আর কি। আর যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি অন্য স্কুলে, বিকজ আমার বাবা সরকারি চাকরি করতেন, বাংলাদেশের বহুত স্কুলে পড়ালেখা করেছি আমি। তো তখন এরকম কথা এসেছিলো, তো আমার টিচার বললেন যে ঠিক আছে তুমি লেখো। ছোট্ট একটা নাটক লেখা, ওইটাই অভিনয় হলো মঞ্চে স্কুলের এইটা। আর তারপরে প্রফেশনালি যেভাবে আসলাম, আমি বাংলা সাহিত্যের ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি আমি রেডিওতে 2টা অনুষ্ঠান, তখন আমি মতামত এবং দীপিকা, এই 2টা অনুষ্ঠান আমি তখন গ্রন্থনা উপস্থাপনা করতাম। তো বহুদিন করেছি আমি। তো যখন আমার অনার্স ফাইনাল ইয়ার এসে গেলাম, পড়ালেখার অনেক চাপ, তো তখন আমি রেডিওতে বললাম যে না, আমি এখন আর এটা করতে পারবো না। তো তখন আমাকে বেতার থেকে বলল যে তুমি তো সাহিত্যের ছাত্রী, তাহলে বেতারের জন্য আমাদের ছোট ছোট একাঙ্কিকা, নাটিকা তুমি লিখে দাও। এবং বিষয়ভিত্তিক ছিল সেটা। আমাকে একটা বিষয় দেওয়া হতো যে এই বিষয়ের পর কখনো জনসংখ্যা, কখনো বৃক্ষরোধন, এরকম ধরনের একটা দেওয়া হতো। তো আমি তখন ওই বেতারের জন্য নাটক লিখতে শুরু করলাম, ছোট ছোট। ধরতে গেলে ওইটাই আমার শুরু স্টুডেন্ট লাইফ থেকে। তারপরে মাস্টার্সে যখন উঠলো, পড়ালেখার আরও চাপ পড়ে গেল, তো আমি মোটামুটি রেডিওতে একদম না। তারপর তখন আমি গল্প লিখি। আচ্ছা, হ্যাঁ, আমি ইউনিভার্সিটি থেকে যখন বেরিয়ে এলাম তখন লিখতাম, ওটা আমার জন্যই লেখা হতো। পরে ওটা পত্রপত্রিকায় প্রকাশিত হলো, তো যাই হোক, দ্যাট টাইম আমার বিয়েও হয়ে গেল। তো আমি যাকে বিয়ে করেছি তিনি এই মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের প্রিয়ন্তী এডিট অ্যান্ড এফেক্ট, যেটা কর্ণধার মনোয়ার হোসেন পাঠান। তো আমাদের ওইখানে তো প্রোডাকশন হাউস, বিজ্ঞাপনও তৈরি হয়। তো আমাকে একসময় বললো যে আমি তখন 2-1টা বিজ্ঞাপনের জিঙ্গেলও লিখলাম। হয়েছে তার পরবর্তীতে আমার যে গল্পগুলো বের হতো, ওই গল্প থেকে টিভিতে নাট্যরূপ দেওয়া হতো। আচ্ছা, তো তখন বিটিভিতে ছিল একমাত্র।
তো প্রথম দিকে আমার গল্প থেকে নাটকগুলো যারা দিতেন, চিত্রনাট্য করতেন, আমার যখন ওই টিভিতে দেখতাম নাটকগুলো, তখন আমার কোন কোন নাটক হয়েছে, নাটকের শিরোনামগুলো যদি একটু বলতেন। আমি তো এত বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, প্রচুর নাটক, 100-র কাছাকাছি আমার যদি একটু উল্লেখযোগ্য কিছু নাটকের নাম বলতেন তাহলে হয়তো বা দর্শকদের বলছি, নিজেরও মনে নেই। আমার বিটিভিতে ভালোবাসা স্বর্ণরথে, তারপরে এটিও তো গিয়েছে আমার অনেক নাটক, জয়িতার জন্য, তারপরে এই মুহূর্তে বলতে পারছি না, আমার দীর্ঘ তালিকায় আছে। বাংলাদেশের লেখিকা সংঘের আপনি সাধারণ সম্পাদক, সেখানে কাজ কিভাবে পরিচালিত হচ্ছে? হ্যাঁ, ওই সংগঠনটা দীর্ঘদিন ধরে, আমি 12 বছর ধরে ওইটারই সাধারণ সম্পাদক হিসেবে আছি। এটা আসলে এই সংগঠনটা হচ্ছে বাংলাদেশের প্রথম সাহিত্য সংগঠন। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 72 সাল থেকে শুরু হলো, 1973 সালে এটার জন্ম। তখন যারা এই সংগঠনটা সৃষ্টি করেছিলেন, শুরু করেছিলেন, তারা বাংলাদেশের সব মহিষী নারী। আপনারা হয়তো তার নাম জেনে থাকবেন, ইতিহাসের পাতায় তাদের নাম আছে। ডক্টর নীলিমা ইব্রাহিম, নূরজাহান বেগম, আক্তার ইমাম, এরকম ধরনের পথিত যশা নারীরা, লেখকরা এই সংগঠনটা শুরু করেছিলেন। এটা ওনারা কেউ আর জীবিত নেই। গত বছর আমরা এটার সুবর্ণ জয়ন্তী পালন করলাম। তো এবার 51 গিয়ে 52তে পড়েছে। তো ওই ধারাবাহিকতায় আমরা আছি, এখনও এটার দায়িত্বে আছি সাধারণ সম্পাদক হিসেবে। দীর্ঘদিন ধরে আমি এটা পরিচালনা করছি। আমার সাথে যারা আছেন বাংলাদেশের সেই ধরনের লেখিকারাই আছে। 50টির উপরে আপনার বই রয়েছে, এবং এই বই মেলাতেও আপনার 3টি বই প্রকাশিত হয়েছে। 3টি বইয়েরই একটু সারমর্ম জানতে চাই এবং বিশেষত্ব জানতে চাই। প্রতি বছর আমার বইমেলাতে বই থাকে। আমি আসলে আরেকটা জিনিস, যে আমি বই তো লিখি, যেটা গল্প, উপন্যাস বা কাব্য যেটা যায় সেটা বড়দের জন্য, কিন্তু প্রতি বছর আমার কিন্তু আরেকটা থাকে, সেটা শিশু সাহিত্য। আচ্ছা, হ্যাঁ, এটা আমি শিশুদের জন্য, বড়দের পাশাপাশি শিশুদের জন্য আমি রেগুলার আমার বই থাকে বইমেলায়। বইমেলার আসার উদ্দেশ্য প্রকাশিত হয় তা না, লিখিত সারা বছরই আসলে আমি পত্রপত্রিকাও লিখি। তো যেটা জানতে চাচ্ছিলেন, এবছর আমার 3টা বই এসছে। 3টা বই হলো গিয়ে এই নাট্যগুচ্ছ, এটা প্রথম খণ্ড আপনারা এখানে দেখতে পারবেন। এই বছর যেটা নাট্যগুচ্ছ, এখানে 10টা নাটক আছে, আর দ্বিতীয় খণ্ড এখন চলছে প্রকাশিত। এটা আমার এই আছে 3টা খণ্ড হবে। আচ্ছা, এখানে 10টা নাটক দিয়ে নাট্যগুচ্ছ একটা আছে, আর আরেকটা হচ্ছে গিয়ে এখানে সেরা 20, মানে 20টা গল্প নিয়ে একটা বই, 20টা গল্প দিয়ে একটা বই। আর আরেকটা ছিল শিশু সাহিত্য, সোনালী স্বপ্ন। এটা এবার আসলো, আর আবার আগামীর জন্য তৈরি হচ্ছে বই। আচ্ছা, এবারে বইমেলা কেমন গিয়েছে আপনার? কেমন থাকা হয়েছে বইমেলায়, এবং বইমেলা কতটা এনজয় করা হয়? হ্যাঁ, বইমেলা তো অবশ্যই প্রাণের জায়গা আমাদের জন্য, স্পেশালি লেখকদের জন্য তো একটা মিলন মেলা, লেখক পাঠকের। ব্যাপারটি আপনি কিভাবে দেখেন? ভীষণভাবে এনজয় করি। অ্যাকচুয়ালি আমি তো দেশের বাইরে থাকি, তো আমার এই বইমেলাকে উদ্দেশ্য করে আমার আমেরিকার থেকে বাংলাদেশে থাকা গত কয়েক বছর আমি ওইভাবেই বাংলাদেশে আসি, যে বইমেলাটা আমি উপস্থিত থাকতে পারি বাংলাদেশে। আচ্ছা, এটা টানে আসলে। হ্যাঁ, কারণ এটা তো আমার প্রাণের জায়গা। তো এই যে এবছর ছিলাম, গত বছর মনে হয় আমি বাংলাদেশে ছিলাম না, কিন্তু বই এসছে। তো এবছর ছিলাম, গিয়েছি কয়েকবার, বেশি যেতে পারি না, দেশের একটা কি অবস্থা ছিল না, একটু নিজে গিয়েছি, পাঠকদের সাথে দেখা হয়েছে, ভালো লেগেছে। আচ্ছা, আপনি যেহেতু একজন নাট্যকার এবং প্রযোজক, সেই পরিপ্রেক্ষিতে কি অবস্থা দেখছেন আসলে নাটকের? এখন দর্শকদের কাছে নাটকের কি ধরনের চাহিদা রয়েছে? এটা তো দর্শকরা বলতে পারে, আমরা আমাদের মতো লিখে যাই। দর্শকদের চাহিদাটা তো আসলে যারা প্রচার করেন, এখন এই নাটক নিয়ে বলতে গেলে অনেক কথা আছে। আমি আবার টেলিভিশন নাট্যকার সঙ্গে সহসভাপতিও, তো আমাদের অনেক ধরনের অবস্থা ফেস করতে হয় যখন আলোচনায় উঠে আসে। হ্যাঁ, এখন দর্শকদের চাহিদা তো দর্শকদের এক এক রকম, এটা বলতে পারবো না। দর্শকরা শুধু ক্লাসিক পছন্দ করে, নাকি ফানি নাটক পছন্দ করে, নাকি এটা তো চাহিদা আছে। তারপরে এটা বিশাল অনেক, এই আলোচনার ক্ষেত্রে অনেক কিছু। আসলে আরেকটা বিষয় হচ্ছে, সময়ের সাথে সাথে তো মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। যে একটা সময় যদি গানের কথা বলি, আমরা শুধু শুনেছি, এখন আমরা দেখছি প্লাস শুনছি। আবার সেক্ষেত্রে নাটকেরও একটা সময় ছিল অন্যরকম, আমরা একটু গ্রাম সাইডের নাটকগুলো বেশি দেখতাম। ইভেন দো ইন্টারন্যাশনাল লেভেলেও কিন্তু আমাদের বাংলাদেশের নাটকের নাম রয়েছে, এবং বাংলাদেশের নাটকটা রিপ্রেজেন্ট করা হয় একটু অন্যভাবে। এখন কিন্তু আমরা একটু রোমান্টিক, একটু আমরা আসলে দেখি এগুলো নাটকগুলো কিন্তু রুমের মধ্যেই শুরু হয়, রুমের মধ্যেই শেষ হয়। একটা হয়তো বা একটা বিল্ডিংয়েই পুরো
নাটকগুলো শুট করা হয় একটু বাইরে, ইনডোর আউটডোর মিলিয়ে। তো যে নাটকের যে পরিবর্তন এবং দর্শকদের চাহিদা অনুযায়ী একটা হিরো হিরোইন থাকে, ওই অমুক জুটিকে পছন্দ করেন, অমুক হিরোইনকে পছন্দ করেন, হিরোকে পছন্দ করেন, এই পরিবর্তনগুলোর কথা বলছি। এই জায়গা থেকে আসলে দর্শকদের চাহিদা কোথায়, আপনার কাছে কি মনে হয়? এইখানে কিন্তু ব্যাপক কথা আছে। এই যে প্রথমে যে বললেন যে একটা ঘরের ভিতরে নাটকটা শেষ করতে, এখানে আমাদের হিসাব করতে হয় যে পরিমাণ খরচ করে যে নাটকটা বানাবো, টেলিভিশনে কিন্তু ওইভাবে সেল হবে না। হ্যাঁ, তো ওই খরচের কথা বিবেচনা করেই একটা ঘরের মধ্যে করা হয়, এইভাবে ক্যারেক্টার কম ক্যারেক্টার নেওয়া হয়, এগুলো প্রডিউসাররা ওইটা মানে করতে হচ্ছে। কিন্তু তার মানে এটা না, এটা দিয়ে যে খুব কিছু লাভবান হবে, ভালো নাটক নির্মিত হবে তা না। ভালো নাটকের জন্য সব কিছুই দরকার, ভালো গল্প দরকার, ভালো অ্যাক্টরস অ্যাক্ট্রেস সব কিছু লাগে, এবং অবশ্যই লোকেশনের একটা ব্যাপার আছে। তা ওইটা হলো মানে খরচের কথা বিবেচনা করে হয়তো ওইভাবে করা হয়। কিন্তু আসলে যদি ভালো নাটক নির্মাণ করতে চান, অবশ্যই আপনাকে ভালো জায়গায়, ভালো লোকেশন। যেমন আমি সত্যি কথা বলি কি, আমার একটা নাটক এই যে এখন মানে আগামী 14-15 তারিখে শুটিং হবে। এই নাটকটা কিন্তু আমি লিখেছি 5 বছর আগে। কিন্তু প্রথমে ওইটা আমার ইচ্ছা ছিল আমি আমেরিকায় শ্যুট করব, তো আমি চলে আসছি এখানে। তা বাংলাদেশে এটা যখন আমি করতে চাচ্ছি, তা আমার ওই লোকেশনটা আমি পাচ্ছি না। আমি যেভাবে লিখেছি সেভাবে লোকেশন পাচ্ছি না, কিন্তু লোকেশন যেখানে পাচ্ছি সেখানে গিয়ে নির্মাণ করতে গেলে অনেক ব্যয়বহুল। হ্যাঁ, এই কথা, হ্যাঁ, এই জন্য এটা পড়েছে। যখন লাস্টে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে অনেক ভালো লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। শুভকামনা আপনাদের জন্য, দর্শকদের জন্য। আপনারা নাটক দেখবেন আমরা কি লিখি, এবং আসলে সবাই এখন মানে বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গিয়েছে। তো একসময় নাটক দেখার জন্য আমরা সারা সপ্তাহ ওয়েট করতাম, যখন বিটিভি একমাত্র ছিল। তো দর্শকদের কাছে এই কথা যে আপনারা নাটক দেখবেন, বাংলাদেশের নাটক দেখবেন, এবং আমাদেরকে উৎসাহিত করবেন যে আমরা আরও লিখে যেতে পারি। অবশ্যই নাটক একটা জীবনের প্রতিচ্ছবি, হ্যাঁ, নাটক সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার। তো সেগুলো দর্শকদের দেখতে হবে, আর তাদের মতামতও আমরা জানতে চাই। আর এটিএনের যারা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানটা দেখার জন্য, আপনাকেও সেই সাথে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।